তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কেমন আছো তোমরা? আচ্ছা, গত ক্লাসে আমরা হাইড্রোফাইট শেষ করে দিয়েছি, তাই না? শেষ করে রাইসের অ্যাডাপ্টেশনটা আমরা দেখছি, এবং সেটা দুইটা কন্ডিশনে, একটা হচ্ছে সাবমার্জ কন্ডিশন আর একটি মানে কমপ্লিট আর ইনকমপ্লিট, দুটো অবস্থায়। সাবমার্জেন্স যেটি কমপ্লিট সাবমার্জেন্স, আর একটি হচ্ছে ইনকমপ্লিট সাবমার্জেন্স অর ওয়াটার লগিং যেটি আমরা বলছি। এবং সেখানে দেখছি যে তারা ভিন্ন ভিন্ন ভাবে অ্যাডাপ্ট করে, তাই না? আর শীটগুলো তোমরা সবাই নিয়েছো তো, না? স্লাইডগুলি হ্যালো, হাইড্রোফাইটের যে স্লাইডগুলি ছিল, আমি কিন্তু স্লাইডগুলি তোমাদের শেয়ার করে দিয়েছি, তোমরা ওইভাবে নিয়ে নিও, যে একজনের ইমেইলে দেওয়া হয়েছে। এখন আজকে জেরোফাইটিক অ্যাডাপ্টেশন নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা জানি যে জেরোফাইটস আর প্ল্যান্টস হুইচ ক্যান গ্রো ইন ড্রাই হ্যাবিটেটস অর জেরি কন্ডিশনস। হ্যাঁ, এখন যেখানে ড্রাই হ্যাবিটেট মিন্স যে অ্যাভেলেবল ওয়াটার যেখানে লিমিটেড, কম পরিমাণে থাকে, সেই সব হ্যাবিটেটে যেসব প্লান্ট গ্রো করতে পারে, রোজ প্লান্টস আর জেরোফাইটস। ঠিক আছে, তাহলে জেরোফাইটস আর প্লান্টস হুইচ ক্যান গ্রো ইন ড্রাই হ্যাবিটেটস অর জেরি কন্ডিশনস। এখন এই যে আমরা প্ল্যান্টস গুলির ছবি দেখতে পাচ্ছি, এগুলা জেরোফাইটিক প্ল্যান্ট। এখন দেখো যে ফ্লাওয়ারিং, এখানে লিফ নেই, মানে রিডিউসড হয়ে গেছে ভেরি মাছ। এখানে লিফ আছে একটু অন্যরকম মডিফাইড, এখানে আবার ব্রড লিফি দেখা যাচ্ছে। তাহলে এই যে জেরোফাইটিক প্ল্যান্ট, এগুলি দেখা যায় যে বিভিন্ন রকমের চেঞ্জ হয়। এখন চেঞ্জ গুলি কি আমরা একটু দেখবো। আর জেরিক হ্যাবিটেটস বলতে আমরা কি বুঝি, এটা একটু আলোচনা করি। যে জেরিক হ্যাবিটেটস প্লেসেস হোয়ার অ্যাভেলেবল ওয়াটার ইজ নট প্রেজেন্ট ইন অ্যাডিকুয়েট কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড জেরিক হ্যাবিটেট। তাহলে জেরিক হ্যাবিটেট কখন বলবো? যে অ্যাভেলেবল ওয়াটার অ্যাডিকুয়েট অ্যামাউন্টে নেই, কোয়ান্টিটিটা একটু কম, এগুলি জেরিক হ্যাবিটেট। এন্ড টাইপস অফ জেরিক হ্যাবিটেটস, টোটাল 3 টাইপস। একটা হ্যাবিটেট ফিজিক্যালি ড্রাই, হ্যাবিটেট ফিজিক্যালি ড্রাই। আর এটা কোনটি? যে হোয়ার ওয়াটার রিটেইনিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল ইজ ভেরি লো এন্ড দ্য ক্লাইমেট ইজ ড্রাই, লাইক যে ডেজার্ট, রক সারফেস, ওয়েস্টল্যান্ড এটসেট্রা। এগুলি কি? দোজ আর ফিজিক্যালি ড্রাই। আরেকটি যে হ্যাবিটেট ফিজিওলজিক্যালি ড্রাই। ফিজিওলজিক্যালি ড্রাই হ্যাবিটেট হলো প্লেসেস হোয়ার ওয়াটার ইজ প্রেজেন্ট ইন এক্সেস অ্যামাউন্ট বাট ইট ইজ নট সাচ অ্যাজ ক্যান বি অ্যাবজর্ব বাই প্ল্যান্টস ইজিলি। লাইক যে হ্যাবিটেটস মে বি আইদার ট্রু সল্টি or ট্রু অ্যাসিডিক or ট্রু হট or ট্রু কোল্ড। এটা হ্যাবিটেট ফিজিওলজিক্যালি ড্রাই। ঠিক আছে, তার মানে কি? যে যদি আমরা চিন্তা করি যে স্যালাইন ওয়াটার আছে, বা তোমার ফার্টিলাইজেশনের সময় ফার্মার এক্সেস পরিমাণ ফার্টিলাইজার দিয়ে ফেলছে, এখন ওয়াটারের দেখা যাচ্ছে যে ফার্টিলাইজার বেশি, তার মানে সলিউট কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে গেছে। তখন কি হবে? যে প্ল্যান্টস ক্যানট আপটেক ওয়াটার। অন দ্য আদার হ্যান্ড কি হবে? যে এরকম যদি সেলস অফ কনসেন্ট্রেশন বেশি হয়, হ্যাঁ, তখন প্ল্যান্ট ওয়াটার আপটেক করতে পারে। যদি সেলস অফ কনসেন্ট্রেশন কম হয় দেন দ্য আউটার অ্যাটমসফিয়ার, তখন কি হয়? যে প্ল্যান্ট থেকেই ওয়াটার বের হয়ে যায়, যেটাকে প্লাজমোলাইসিস বলে। এখন যখন হ্যাবিটেট ফিজিওলজিক্যালি ড্রাই থাকে, তখন কিন্তু যে ওয়াটার আছে বাট প্ল্যান্ট ক্যানট আপটেক, ওয়াটারের মধ্যে সলিউট বেশি আছে, এর জন্য সেটা নিতে পারে না। তাহলে এটাও ড্রাইনেস। হ্যাঁ, আরেকটি হ্যাবিটেটস ড্রাই ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিওলজিক্যালি, যেমন যে স্লোপস অফ মাউন্টেন্স। এখন মাউন্টেন্সে তুমি উচ্চতার সাথে দেখা যায় যে ওয়াটার অ্যাভেলেবিলিটি কমে যায়, তাই না? আবার সেই সাথে কি হয়? যে
তোমার এটা ফিজিক্যালি একটা, আর একটা ফিজিওলজিক্যালি, যে মাউন্টেনে আবার দেখা যায় অনেক সময় বরফ হয়, বরফ হলে পানি আছে বাট প্ল্যান্ট ক্যান নট আপটেক, তাহলে এটা বোথ হচ্ছে ফিজিক্যালি এন্ড ফিজিওলজিক্যালি। আরেকটি হচ্ছে যে টাইপস অফ জেরোফাইটস। আবার দেখা যায় যে এই যে ড্রাই হ্যাবিটেটে যেসব প্ল্যান্ট গ্রো করে তারা আবার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি কিন্তু ফলো করে, সেটা হচ্ছে ড্রাউট এসকেপিং প্ল্যান্টস। These are short-lived plants, and during critical dry periods, they survive in the forms of seeds and fruits, and also known as drought-evading plants. Drought-escaping or drought-evading plants হচ্ছে তারা short-lived, দেখা যায় যে হয়তো যখন রেইনি সিজন থাকে 1-2 মাসের মধ্যেই তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে তারা আবার সিড এবং ফ্রুট ফর্মে চলে যায়। হ্যাঁ, সেগুলি হচ্ছে ড্রাউট এসকেপিং, মানে এক্সট্রিম ড্রাউটটা তারা জাস্ট এসকেপ করে চলে। আরেকটা হচ্ছে যে ড্রাউট এন্ডিউরিং প্ল্যান্টস। ড্রাউট এন্ডিউরিং কোনগুলি, যে দিস প্ল্যান্টস আর স্মল সাইজড, এন্ড দিস প্ল্যান্টস হ্যাভ ক্যাপাসিটি টু এন্ডিউর অর টলারেট ড্রাউট। এক্ষেত্রে দেখা যায় যে তারা ছোট সাইজের প্ল্যান্ট এবং অনেক সময় তারা কি করে গ্রোথ রিডিউসড করে দেয়। হ্যাঁ, তখন আর ওই অ্যাক্টিভ গ্রোথ হয় না। হ্যাঁ, অ্যাক্টিভ গ্রোথ না হয়ে তারা জাস্ট টিকে থাকে, সেটা হচ্ছে ড্রাউট এন্ডিউরিং প্ল্যান্ট। আরেকটি হচ্ছে যে ড্রাউট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট, or যেটাকে আমরা ট্রুলি জেরোফাইট মিন করি, যে দিস প্ল্যান্টস ডেভেলপ সার্টেন অ্যাডাপটিভ ফিচার্স ইন দেম থ্রু হুইচ দে ক্যান রেসিস্ট এক্সট্রিম ড্রাউট। তাহলে ড্রাউট রেজিস্ট্যান্ট প্ল্যান্টস গুলিকে আমরা যে ট্রু জেরোফাইট হিসেবে যেটি ট্রিট করি, সেটি হচ্ছে যে দিস প্ল্যান্টস ডেভেলপ সার্টেন অ্যাডাপটিভ ফিচার্স ইন দেম through which they can resist extreme drought। এবং এই যে ট্রু জেরোফাইট or drought resistant plants আবার হচ্ছে দুই ধরনের থাকে, একটা হচ্ছে সাকুলেন্ট আর হলো নন সাকুলেন্ট। সাকুলেন্ট প্ল্যান্টস দে ডেভেলপ সাম সাকুলেন্স অর্গান ইন দেম, সেটা হতে পারে ইন দ্য লিভ, ইন দ্য স্টেম অর ইভেন ইন দ্য রুট, সেগুলো হচ্ছে সাকুলেন্ট প্ল্যান্টস। যেমন এই প্ল্যান্টগুলি, যে অ্যালোভেরা, তারপরে এই যে আরেকটা ফ্লাওয়ারিং ক্যাকটাস এখানে দেখা যাচ্ছে, এই যে ক্যাকটাস, এগুলি কি, এগুলি হচ্ছে সাকুলেন্ট টাইপের। দে ডেভেলপ সার্টেন সাকুলেন্স অর্গান, যেমন এখানে লিফ সাকুলেন্ট, এখানেও লিফ সাকুলেন্ট, এখানে স্টেম, এগুলা বাকিগুলিও হলো স্টেমে সাকুলেন্স অর্গান ফর্ম করছে। তাহলে এই যে প্ল্যান্টস গুলি আছে, দিস প্ল্যান্টস আর হচ্ছে সাকুলেন্ট জেরোফাইট। অন দ্য আদার হ্যান্ড দিস প্ল্যান্ট, ঝাউ গাছ তুমি যদি দেখো, থুজা, পাইন, এগুলি কি, দে ডোন্ট ডেভেলপ এনি সাকুলেন্স অর্গান। তাদের আবার কি মেকানিজমটা একটু ভিন্ন, সেটা আমরা একটু দেখবো, যে সেখানে কি লিফ রিডিউসড হয়ে যাচ্ছে। লিফ সাইজ যদি কমে যায়, কমিয়ে দেয়, তখন কি হবে, জাস্ট নাম্বার স্টোমাটাও কমে যাবে। নাম্বার স্টোমাটা কমে গেলে আলটিমেটলি হচ্ছে ট্রান্সপিরেশনও হচ্ছে কমে যাবে। ট্রান্সপিরেশন কমে গেলে তার ওয়াটার লস কম হবে। এখন জেরোফাইটের আসলে মেইন একটা টার্গেটই হচ্ছে টু ইউজ ওয়াটার ইফিসিয়েন্টলি। এখন সেই ইফিসিয়েন্টলি ওয়াটার ইউজ করতে গিয়ে তার যে অ্যাডাপ্টেশন দরকার সেটাই কিন্তু তারা করে। তাহলে আমরা জেরোফাইটের ক্ষেত্রে যেটি দেখলাম, যে ফার্স্টলি হচ্ছে যে তোমার ড্রাউট এসকেপিং, এন্ডিউরিং এন্ড ড্রাউট রেজিস্ট্যান্ট, এই দিস 3 টাইপস। এবং এই 3 টাইপস এর ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে যেটা রেসিস্ট্যান্ট, এক্সট্রিম ড্রাউট যেগুলি শুধু রেসিস্ট করতে পারে তাদেরকেই আমরা ট্রু জেরোফাইট বলি। এবং সেখানে আবার দুটো গ্রুপ, একটা গ্রুপ হচ্ছে যে তাদের বিভিন্ন অর্গানের মধ্যে তারা কি করে, ওয়াটার স্টোর করে রাখে, যেগুলি সাকুলেন্ট জেরোফাইট। আর হলো কিছু আছে যে যেগুলো নন সাকুলেন্ট, দে ডোন্ট ডেভেলপ এনি সাকুলেন্স অর্গান ইন দেম বাট দে হ্যাভ অ্যানাদার স্ট্র্যাটেজি। এখন জেরোফাইটিক অ্যাডাপ্টেশন আবার হচ্ছে বলা হয় দুই ধরনের, একটা হচ্ছে যে plants growing in dry habitats develop certain structural devices in them, and these modification in xerophytic plants are of two types. একটি হচ্ছে xeromorphic characters. Xeromorphic characters are those which are genetically controlled and are inherited and referred as xeromorphic. Like হচ্ছে xerophytic characters are genetically controlled and are inherited. তারা নেক্সট জেনারেশনে ইনহেরিট করবে। হ্যাঁ, যেমন হচ্ছে এক্সাম্পল সানকেন স্টোমাটা, স্পাইনি লিপস, থিক কিউটিকল, এগুলি হচ্ছে জেরোমরফিক ক্যারেক্টার্স। এখন দেখো যে জেরোমরফিক ক্যারেক্টার্স, তাহলে আমরা কি বলছি, দিজ আর জেনেটিক্যালি কন্ট্রোলড এন্ড আর ইনহেরিটেড। লাইক এখানে ক্যাকটাস যেগুলি দেখতে পাচ্ছ, যে ক্যাকটাসের ক্ষেত্রে স্টেমটা হলো এরকম সাকুলেন্স অর্গান ফর্ম করছে, এখানেও সেম। লিফ কি হচ্ছে, যে লিফ যেগুলি সেগুলি 6 মাস রিডিউসড এবং
স্পাইনি হেয়ারি স্ট্রাকচার, হ্যাঁ এরকম যে হেয়ারের মতো ফর্ম করছে, তাহলে কি হচ্ছে যে লিফ, এখানে আমাদের যে এনভায়রনমেন্ট এটা কিন্তু টবের মধ্যেই করা, টবের ছবি তোমরা দেখতে পাচ্ছ, টব সহ হয়ে আছে। এখন টবের মধ্যেও আবার আমাদের এখানে কিন্তু ওয়াটার অ্যাভেলেবিলিটি কোনো সমস্যা নেই, তারপরেও হচ্ছে তারা রিডিউসড এরকম লিফ ফর্ম করে। তাহলে কেন করছে? কারণ হচ্ছে দিস ক্যারেক্টার ইজ জেনেটিক্যালি কন্ট্রোলড, হ্যাঁ, দিস ইজ দ্য জেরোমরফিক ক্যারেক্টার। ঠিক আছে, আমরা লাইকলি হলো সানকেন স্টোমাটা, যেটা লুকায়িত স্টোমাটা, যেটা আমরা দেখাবো লাস্টে। সেই সানকেন স্টোমাটা, এখানে তো সানকেন স্টোমাটা করার দরকার নেই, বাট দে ডেভেলপ সানকেন স্টোমাটা। তাহলে সেটা কেন? বিকজ দিস ইজ জেনেটিক্যালি কন্ট্রোলড। আর কিছু ক্যারেক্টার শো করে যেগুলি হচ্ছে environmentally controlled character, xeroplastic character, হ্যাঁ, xeroplastic characters are environmentally controlled and never inherited। এখন xeroplastic character যেটি শো করে সেটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। যদি ড্রাউট হয় বা হচ্ছে ওয়াটার অ্যাভেলেবিলিটি তার কমে যায়, তখন কি হবে যে তখন সে কিছু ক্যারেক্টার শো করে, কিন্তু নর্মাল কন্ডিশনে করে না। লাইক এই যে প্ল্যান্ট, টবের প্ল্যান্ট এখানে দেখতে পাচ্ছ, এখানে কি হচ্ছে মর্নিং এ দেখা যায় এরকম অবস্থা, হ্যাঁ, মর্নিং এ সে কি লিভ গুলো এক্সপান্ড আছে, তাই না? বুঝতে পারছো না? ছবিটা দেখা যায়, তোমরা দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখা যাচ্ছে। তাহলে এটা হলো এক্সপান্ডেড। আর এখানে কি সেম প্ল্যান্ট, সেম টব, হ্যাঁ, সেম প্ল্যান্ট। এখন এখানে কি হচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফোল্ডিং অর্ধেক হয়ে আছে না, এটা বাই কালার, পিছনের পার্টটা পার্পল, উপরের আপার সারফেসটা হচ্ছে গ্রিন। এখন দেখো যে যখন দেখা যায় যে আফটারনুনে এক্সট্রিম লাইট পড়ছে যখন, তখন সেটা কি হচ্ছে যে সে কিন্তু ফোল্ড করে ফেলছে কেন? টু রিডিউস ট্রান্সপিরেশন। টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেছে, তখন কি হচ্ছে যে সে ট্রান্সপিরেশন কমানোর জন্য এরকম ফোল্ড করে দিচ্ছে। তাহলে এই যে ফোল্ডিং অফ লিভস, রোলিং অফ লিভস, কিছু কিছু লিফ আছে একদম রোল্ড হয়ে যায়, ইভেন রাইস লিফও রোল্ড হয়ে যায়, হ্যাঁ, দেখবা যে গোল ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে এটা কি? দ্যাট ইজ হচ্ছে প্লাস্টিক ক্যারেক্টার। কিন্তু যদি আবার সেম প্ল্যান্ট, এটা কিন্তু আমি অবজার্ভ করছি, সেম প্ল্যান্ট সানলাইট কম বৃষ্টির দিনে সেটা কিন্তু আর এরকম হবে না, আফটার সারাদিনই দেখা যায় এরকম এক্সপান্ডেডই থাকে। তাহলে এই যে ফোল্ডিং লিভস, এটা হলো এনভায়রনমেন্টালি কন্ট্রোল ক্যারেক্টার। তাহলে জেরোমরফিক এবং জেরোপ্লাস্টিক ক্যারেক্টার কি? এটা কিন্তু খুবই কমন একটা বিষয়। জেরোমরফিক ক্যারেক্টার এবং জেরোপ্লাস্টিক ক্যারেক্টার, এই দুটো জিনিস তোমাদের কিন্তু খেয়াল করে মনে রাখতে হবে। জেরোমরফিক ক্যারেক্টার জেনেটিক্যালি কন্ট্রোল ক্যারেক্টার, আর জেরোপ্লাস্টিক ক্যারেক্টার এনভায়রনমেন্টালি কন্ট্রোল ক্যারেক্টার, উইথ এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম্পল কি? যে ওই যে জেরোফাইটিক যেসব প্ল্যান্ট আছে, জেরোফাইট গুলা যেটা হচ্ছে জেনেটিক্যালি কন্ট্রোল অবস্থায় যে ক্যারেক্টার শো করে সেটা হচ্ছে জেরোমরফিক, আর জেরোপ্লাস্টিকটা এনভায়রনমেন্টালি কন্ট্রোল ক্যারেক্টার। এখন জেরোফাইটিক প্ল্যান্টস যেগুলি আছে সেগুলির হচ্ছে মরফোলজিক্যাল অ্যাডাপটিভ ফিচার্স কি কি? রুটস। এখন নর্মালি যদি চিন্তা করো, হাইড্রোফাইটে তোমরা দেখছো যে রুটস আর হচ্ছে মেয়ারলি ডেভেলপড, ভেরি পোরলি ডেভেলপড রুট সিস্টেম। কারণ কি ছিল যে পোরলি ডেভেলপড হলেও তাদের সমস্যা হচ্ছে না কেন? বিকজ দে ক্যান অ্যাবজর্ব ওয়াটার থ্রুআউট দ্য হোল বডি ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার, তাই না? ওয়াটারের কন্ট্যাক্টের যে পার্ট আছে সেখান দিয়ে নিতে পারছে। কিন্তু তোমার জেরোফাইটস যেগুলি আছে, জেরোফাইটস গুলি গ্রো করছে কেমন হ্যাবিটেটে? হ্যাবিটেটস হুইচ হ্যাভ হচ্ছে লিমিটেড অ্যাভেলেবল ওয়াটার। ওয়াটার ছাড়া কিন্তু প্ল্যান্ট গ্রো করবে না, ওয়াটার লাগবে, বাট অ্যাভেলেবল ওয়াটারটা কম, ওয়াটার স্কার্স কন্ডিশন যেখানে আছে, ওয়াটার স্কার্সিটিতেও তারা টিকতে পারে। এখন একটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস তোমাদের একটু মাথায় রাখো, যেটা হচ্ছে যে একটা জিনিস হলো যে ওয়াটার স্কার্সিটিতে টিকতে পারা, আরেকটা হচ্ছে যেমন জেরোফাইটে যদি বলো যে জেরোফাইটস আর প্ল্যান্টস হুইচ গ্রো ইন ড্রাই হ্যাবিটেট, আর আরেকটা যদি বলো যে জেরোফাইটস আর প্ল্যান্টস হুইচ ক্যান গ্রো ইন ড্রাই হ্যাবিটেট, তখন কোনটা কোনটা ঠিক হবে বলো তো? হুইচ ক্যান গ্রো নাকি হুইচ গ্রো? হুইচ গ্রো।
হুইচ গ্রো, হুইচ গ্রো হলে কিন্তু দেখো অব্লিগেটরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এন্ড হুইচ ক্যান গ্রো যদি বলো তখন কি সেটা কিন্তু ফ্যাকাল্টেটিভ। এখন অব্লিগেটরি যদি বলো তাহলে দেখো যে তাহলে তো আমাদের এখানে জেরোফাইটিক প্ল্যান্ট হওয়ারই কথা না, কিন্তু আমরা মেসোফাইটের সাথে হাইড্রোফাইটের সাথেও দেখা যায় জেরোফাইটিক প্ল্যান্ট গুলি গ্রো করতে পারছি। হুইচ ক্যান গ্রো, লাইকলি তুমি যদি চিন্তা করো যে গরিব মানুষ অল্প খেয়েও বাঁচতে পারে, আরেকটি হচ্ছে গরিব মানুষ অল্প খেতে পছন্দ করে বা অল্প খায়, এটা কি ঠিক হবে? তুমি যদি হচ্ছে ফ্যাসিলিটিস দাও তাহলে কিন্তু সে ফ্যাসিলিটি এনজয় করবে, কিন্তু যদি ফ্যাসিলিটিস না থাকে তা খাবারই নাই তখন কি করবে? খাবার খুবই কম। এখন হয়তো একজন হচ্ছে ডেইলি লেবারার, সে যে ইনকাম সেখান থেকে সে একদিনের ইনকামে বাজার করছে 5 জন মানুষের জন্য। এখন 5 জন মানুষের জন্য করলে তাকে কি হবে যে তার কিন্তু সবই কম কম খেতে হবে, সবই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট সে দিতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড তাকে যদি তুমি দাওয়াত দাও, ইনভাইট করো ফ্যামিলিটাকে, তখন কি হবে? তখন তুমি প্লেন্টি অফ ফুডস যখন দিবা তখন কি হবে? তখন কিন্তু সে অনেক বেশি খাবে, তৃপ্তি করেই খাবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে সিমিলারলি জেরোফাইটিক প্ল্যান্ট যেগুলি দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু গ্রো ইন ওয়াটার স্কার্স কন্ডিশন, বাট হচ্ছে তুমি যদি তাদের সাফিসিয়েন্ট ওয়াটার অ্যাভেলেবিলিটি দাও, তখনও কিন্তু তারা গ্রো করবে এবং আরো ভালোভাবে গ্রো করবে। হ্যাঁ, সেরকম অবস্থায়, কারণ হচ্ছে এখন রুটের ক্ষেত্রে যদি বলো যে roots of xerophytes are well developed and profusely branched which reach deeper soil layers of the earth, and হচ্ছে কারণ কি যে তোমাকে ওয়াটার স্কার্স কন্ডিশন আছে, এর জন্য রুট সিস্টেম কিন্তু এখানে ওয়েল ডেভেলপড তাকে হতে হবে এবং প্রফিউজলি ব্রাঞ্চড। যখন হচ্ছে ডিপার লেয়ারে প্রবেশ করবে যদি লং হয়, আর যখন ব্রাঞ্চিংটা ল্যাটারাল ব্রাঞ্চিং বেশি হবে তখন বেশি এরিয়ার থেকে ওয়াটার অ্যাবজর্ব করতে পারবে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে deep and extensive root system so that they can absorb sufficient water. এটি হচ্ছে on the other hand আরেকটা জিনিস থাকে যে যেগুলি the succulent xerophyte, কিছু বলবে? The succulent xerophytes have superficial, shallow and fibrous root system so that they can efficiently absorb water even with a shower of rain or dew. যেগুলি হচ্ছে তোমার succulent xerophyte, সাকুলেন্ট জেরোফাইটের ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন কথা, যে তারা ওয়াটার বডিতে স্টোর করে রাখতে পারে। এর জন্য কি হয় যে তাদের কিন্তু আবার রুট সিস্টেম হচ্ছে সুপারফিশিয়াল, শ্যালো এন্ড ফাইব্রাস রুট, so that they can efficiently absorb water even with a shower of rain or dew, যেগুলি জাস্ট হালকা একটু বৃষ্টি যখন হয়, যেমন আমাদের এই যে মার্চের শেষের দিকে যে বৃষ্টি হবে, কি হবে? এক পশলা বৃষ্টি যেটাকে আমরা বলি, সেটা অল্প একটু বৃষ্টি হবে, দেখা যায় আপার সয়েলের হয়তো বা 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার ভিজছে, আর একটু যদি তুমি মাটি সরাও দেখবা যে একদম ড্রাই। তাহলে কি হচ্ছে যে এই যে সাকুলেন্ট জেরোফাইটের রুট সিস্টেম যখন শ্যালো সুপারফিশিয়াল থাকে তখন ওই অল্প একটু রেইনের পানিটাই সে আপটেক করতে পারে, আপটেক করে তারপরে কি হয় যে তারা আবার বডিতে স্টোর করে। স্টেমের ক্ষেত্রে কি? স্টেম অফ xerophytes become very hard and woody and covered with thick coating of wax and silica. হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি যে জেরিক কন্ডিশন, যেখানে জেরিক কন্ডিশনে সানশাইন হাই, উইন্ডো হচ্ছে স্ট্রং উইন্ড, এখন স্ট্রং উইন্ড তারপরে হচ্ছে হাই সানশাইন, এখান থেকে তাকে প্রোটেক্ট করার জন্য তার কিন্তু এরিয়াল যে পার্ট সেটাও কিন্তু স্ট্রং এনাফ হতে হয়। সেই স্ট্রং এনাফের জন্য দেখা যায় যে স্টেম গুলো উডি হয়, হার্ড হয় এবং হ্যাভিং কোটেড উইথ ওয়াক্স এন্ড সিলিকা। And in some xerophyte stems may be modified into thorns like হচ্ছে দুরন্ত ইউলেক্স, এই যে থর্ন যেগুলি মডিফাইড, কিছু মডিফাইড স্টেম ফর্ম করে, and in some succulents main stem becomes bulbous and fleshy and sometimes underground modified stem like হচ্ছে এগাভি, এগাভিতে যে আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম যে অ্যালো যেটি
আর এগুলি এই যে সাকুলেন্ট স্টেম। And stems in some extreme xerophytes are modified into leaf-like flattened green and fleshy structure, which is known as phylloclades. যেমন এই যে ক্যাকটাস গুলি এগুলি phylloclades আমরা বলি, যে ফ্ল্যাট গ্রিন fleshy structure. আর এটা হচ্ছে in asparagus plant a number of axillary branches modified into needle-like structure, which is known as cladode. এই যে এগুলা এই যে ক্ল্যাডোড গুলি সাজানো, তাহলে এটা হচ্ছে ক্ল্যাডোড অ্যাসপারাগাসের ক্ষেত্রে, আর এগুলি ফাইলোক্ল্যাড। আর লিভস এর ক্ষেত্রে কি, যে লিভস এক কথায় যদি আমরা বলি লিভস হচ্ছে কেমন ভেরি মাচ রিডিউসড, তাই না? এখন বলা হয় ইন সাম xerophytes the leaves if present are caducous and they fall early in the season, but in the majority of the plants leaves are reduced to scales as in casuarina. যে ঝাউ এখানে দেখা যায় খুবই ছোট্ট, এখানে কিছু লিভ থাকে স্কেল লিভস, and some xerophytes show trichophily. Trichophily হচ্ছে the lower surface of the leaves are covered with thick hairs and which protect the stomata from and also check transpiration. Like হচ্ছে নেরিয়াম। ট্রাইকোফিলি হলো যে লোয়ার সারফেসটা কভার্ড উইথ ডেন্স ট্রাইকমস বা ডেন্স হেয়ার্স। আর এটা হচ্ছে in leaf succulent the leaves swell remarkably and become very fleshy owing to storage of water and latex in them, and plants with succulent leaves generally develop very reduced stem. Like এগুলো হলো সাকুলেন্ট। সাকুলেন্ট কি হচ্ছে যে এটা তোমরা দেখছো যে মডিফাইড স্টেম ফর্ম করে। আর এটা হচ্ছে যে majority of the xerophytic leaves are much reduced and provided with thick cuticle and dense coating of wax, silica, wax and silica, and sometimes they are reduced to spines. As in Ulex, Opanche, etc. The some evergreen xerophytes have needle-shaped leaves, like হচ্ছে pines. এখন এই যে দেখো এইগুলোর মধ্যে কি একদম স্ট্রং হেয়ার না, স্পাইন যেগুলি, এগুলি কি these spines are লিফ। তাহলে এখানে লিফের ফাংশন কে করে? এই প্ল্যান্ট গুলিতে ক্যাকটাস গুলিতে লিফের ফাংশন করে হচ্ছে স্টেম। ফাইলোক্লাডস তো সব গাছের স্টেমকে আমরা ফাইলোক্লাডস বলছি না, ফাইলোক্লাডস বলছি যেগুলো যে ফ্ল্যাট টাইপের এগুলাকে, তাই না? এগুলাকে বলছি যে ফাইলোক্লাডস। ফাইলোক্লাডস তো লিফের ফাংশন করে, কিন্তু তোমার ওই মডিফাইড স্টেম যেটি এক্ষেত্রে এগুলি হচ্ছে তোমার লিফের ফাংশন করে। গ্রিন কালার দেখা যাচ্ছে, আমরা ইন্টারনাল স্ট্রাকচার যখন দেখব তখনও দেখব যে ইন্টারনালিও কিন্তু সেখানে প্যালিসেড প্যারেনকাইমা ফর্ম করে। এখন এখানে লিফ রিডাকশনের মেইন কারণ হচ্ছে টু রিডিউস ওয়াটার লস থ্রু ট্রান্সপিরেশন। এখন অ্যানাটমিক্যাল অ্যাডাপটিভ ফিচার যদি দেখি আমরা, অ্যানাটমিক্যাল অ্যাডাপটিভ ফিচার দেখলে যেই সব বৈশিষ্ট্য সে শো করে সেগুলি কি, যে মোস্টলি টু রিডিউস দ্য ট্রান্সপিরেশন। এখন epidermal cells are small and compact and single layered or sometimes multi-layered. এখন এখানে একটা করবি পাতার একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে যে মাল্টি লেয়ার্ড এপিডার্মিস, থিক কিউটিকল, তারপরে হচ্ছে যেখানে প্যালিসেড প্যারেনকাইমা দেখা যাচ্ছে লম্বাটে, ভালো লাগছে কিন্তু এটা আমি প্রিন্টের কাপড় দিয়ে বানাই, স্পঞ্জি প্যারেনকাইমা। না দেওয়া দেবো এখানে থাকতে বোঝা যাবে কি করে। কে তাবাসসুম, তুমি কি কথা বলছো? এখন দেখো যে জেরোফাইটের যেসব প্ল্যান্টস গুলি আছে, জেরোফাইটিক প্ল্যান্টের অ্যানাটমিক্যাল ফিচার্স যখন দেখবে তখন দেখবা যে সবকিছুই হচ্ছে টু রিডিউস ট্রান্সপিরেশন। একটা হচ্ছে যে স্মল কম্প্যাক্ট and multi-layered epidermis,
এবং সব ক্ষেত্রে কিন্তু মাল্টি লেয়ার্ড হয় না, এখানে আমরা একটা মাল্টি লেয়ার্ড এপিডার্মিস দেখাচ্ছি, থিক কিউটিকল, এবং এই সেলগুলা খুবই কম্প্যাক্ট। কম্প্যাক্ট থাকলে কি হবে, ট্রান্সপিরেশন কম হবে। ইন্টারসেলুলার স্পেস দিয়ে যদি ওয়াটার মুভমেন্ট অবস্ট্রাকল থাকে তখন কিন্তু ট্রান্সপিরেশন রেটও কমে যায়। Tannin, resin, cellulose, wax, etc. also deposited on the surface of the epidermis and which form screen against high intensity of light. এখন আরেকটি জিনিস যে ট্যানিন, রেজিন, সেলুলোজ, তারপরে হচ্ছে ওয়াক্স, এই যে ম্যাটেরিয়াল গুলি ডিপোজিটেড হয় অন দা ইপিডার্মিস, সেগুলির কাজ কি, ইনসুলেশন। মেইনলি ইনসুলেশন কিভাবে, যে epidermis form screen against high intensity of light, যেটা যে ইন্টারনাল টিস্যুর হিটিংটা সে কিন্তু প্রোটেস্ট করে, and thus taking the loss of water. আরেকটি হচ্ছে অডোক্রেডিয়াস স্টেম, আরেকটি পিকচার দেখতে পাচ্ছ এখানে, সিঙ্গল লেয়ার্ড সিঙ্গল লেয়ার্ড এপিডার্মিস কিন্তু থিক কিউটিকল, compact. These cells are very compact and having secretory structures. যে রেজিন সিক্রেট করে, হ্যাঁ, তার সিক্রেটরি স্ট্রাকচারও এভাবে দেখা যায়। তারপর হচ্ছে যে epidermal hairs are uni or multicellular which protects the stomata and prevent excessive water loss. এখন দেখো এখানে যে একটা জেরোফাইটিক লিফ, এখানে কি অনেক স্ক্লেরেনকাইমা এখানে দেখা যাচ্ছে, স্ক্লেরেনকাইমা, তাই না? হাইপোডার্মিস উইথ গামস এন্ড ট্যানিনস, এখানে গামস ট্যানিনস সহ হাইপোডার্মিস, থিক কিউটিকল, এপিডার্মিস। আর এই যে স্টোমাটা যেগুলি, সেগুলি হচ্ছে সানকেন স্টোমাটা। আর এই স্টোমাটাটা দেখো একটা লোয়ার এপিডার্মিস যেটি, সেটি এরকম একটা গ্রুভের মতো ফর্ম করছে, গ্রুভের মতো ফর্ম করে, সেই গ্রুভের মধ্যে এই একটা স্টোমা, দুইটা, তিনটা, হ্যাঁ, তিনটা স্টোমা এখানে অ্যারেঞ্জড। তাহলে এই তিনটা এই গ্রুভের মধ্যে, একটা গ্রুভের মধ্যে তিনটা স্টোমা অ্যারেঞ্জ, হ্যাঁ, এর জন্য এটাকে বলা হয় সানকেন স্টোমাটা মানে। এবং সানকেন স্টোমাটার মেকানিজমটা আমরা পরের স্লাইডে দেখাবো, যে ইন সাম প্ল্যান্ট সারফেসেস অফ স্টেমস এন্ড লিভস ডেভেলপ ক্যারেক্টারিস্টিক্স রিজ এন্ড ফারোস। এরকম কিছু কিছু প্ল্যান্টে আবার হচ্ছে যে স্টেমের রিজ ফারো ফর্ম করে এবং রিজে এরকম প্যালিসেড প্যারেনকাইমা ফর্ম করে। আর ফারো যেখানে আছে, ফারোর মধ্যে স্টোমাটা গুলা অ্যারেঞ্জ থাকে। এই যে এখানে স্টোমা, হ্যাঁ, এই যে দেখো এখানে কিন্তু এই যে এই একটা স্টোমা ওপেনিং, এই যে একটা স্টোমাটা, এই যে একটা স্টোমা, তাহলে এইভাবে স্টোমা গুলা কিন্তু অ্যারেঞ্জ থাকে লোয়ার এপিডার্মিসে। কিন্তু স্টেম আমরা বলছি যে যেখানে লিভ ভেরি মাস রিডিউস, সেখানে লিফের ফাংশন করে স্টেম, এবং সেই স্টেমের ক্ষেত্রে এরকম প্যালিসেড প্যারেনকাইমা ফর্ম করে। যেখানে লিফে যেরকম প্যালিসেড প্যারেনকাইমা, এখানে স্টেমেও প্যালিসেড প্যারেনকাইমা ফর্ম করছে। এবং সেখানে কি, যে এখানে এরকম স্টোমা গুলা এরকম ফারোর মধ্যে সাজানো থাকে। এন্ড হচ্ছে the furrow and pits in these plants are the common sites of stomata. Those are protected from the direct strike of strong wind. এখন আরেকটা বিষয় হচ্ছে যে in dorsiventral leaves stomata are arranged in lower surface, and in the isobellular leaves stomata are scattered and distributed on both surface. যেটা আমরা জানি যে নরমাল একটা বিষয়, যে ডরসিভেন্ট্রাল লিফে হচ্ছে জেনারেলি স্টোমাটা থাকে লোয়ার সারফেসে, আইসোবাইলেটারালে থাকে হচ্ছে বোথ সারফেসে, হ্যাঁ। এন্ড স্টোমাটা আর জেনারেলি সানকেন টাইপ, যেটা সানকেন স্টোমাটা আগের স্লাইডেও আমরা দেখলাম, যে স্টোমাটা জেনারেলি sunken type, and stomata are arranged in a sunken cavity which is covered with dense epidermal hairs. এখানে যদি তুমি দেখো যে these stomata গুলা, যে স্টোমাটা যেগুলি আছে একটা ক্যাভিটিতে, এখানে তিনটা দেখা যাচ্ছে, তিনটা স্টোমাটা আছে, এবং সেই স্টোমাগুলি এই ক্যাভিটিটা ডেন্স হেয়ার দিয়ে কভার্ড। and as a result they are protected from the direct strike of strong wind, keeping high relative humidity in the cavity compared to the ambient atmosphere, and thus they reduce water loss through transpiration.
এখন এটা হচ্ছে হাতে একটা করবিলিফের, হ্যাঁ, করবিলিফের তুমি অ্যানাটমি যদি দেখো এরকম মাল্টিলেয়ার এপিডার্মিস, থিক কিউটিকল, কম্প্যাক্ট প্যালিসেড প্যারেনকাইমা, যেরকম ডট ডট দিয়ে বোঝানো হয়েছে হ্যাভিং ক্লোরোপ্লাস্ট এন্ড স্পঞ্জি প্যারেনকাইমা। হ্যাঁ, এখন এই যে লোয়ার সারফেসে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় এরকম ডিপ্রেসড, ভিতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে সেখানে স্ট্রোমা আছে, যে একটা স্ট্রোমা এভাবে বোঝানো হয়েছে। তাহলে এই যে তোমার স্ট্রোমাটা এখানে দেখাচ্ছি আমরা যে এরকম লোয়ার সারফেসে ভেতরের দিকে যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে বইয়ের পিকচার থেকে, এটাও ভেতরের দিকে যাচ্ছে, ভেতরের দিকে সাজানো আছে। এখন এখানে না থেকে যদি এখানে থাকতো, বা তোমার যদি এখানে থাকতো, তাহলে কি প্রবলেম হতো? কোনটা এটার সানকেন স্ট্রোমাটা কিভাবে হচ্ছে ট্রান্সপিরেশন কমিয়ে দেয়, একটু বলতে পারো কেউ? সিম্পলি বলো, এখানে থাকলে কি সমস্যা হতো? অ্যাটমসফিয়ারের খুব ক্লোজ কন্টাক্টে থাকতো, তাই সহজ হতো যে পানিটা চলে যাও। আচ্ছা, আউটার অ্যাটমসফিয়ারে একদম টাচে, অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে। এখন উইন্ড যখন ফ্লো হবে তখন দেখা যাবে যে সরাসরি এদিকে যখন যাবে তখন ওয়াটার ভ্যাপার যেটা বের হলো সেটাকে কিন্তু ওয়াশড আউট করে নিয়ে যাবে, তাই না, এখান থেকে সরিয়ে নিয়ে যাবে। কিন্তু জি যখন ম্যাম। তোমার ভেতরে আছে, ভেতরে আছে তারপরে আবার কিভাবে যে এরকম হেয়ার দিয়ে আবৃত, হুম, ভেতরে কিন্তু এখানে কিন্তু যে ওপেনিংটা ছোট, তারপরে ভেতরে গিয়ে এটা কিন্তু এপিডার্মিসটাই ভেতরের দিকে চলে গেছে বেঁকে বেঁকে, ভেতরের দিকে একটা জাস্ট একটা থলের মতো স্ট্রাকচার ফর্ম করছে, ক্যাভিটি যেটা বলা হচ্ছে। এখন এখানে সাজানো থাকাতে কি হচ্ছে যে এই যে ক্যাভিটি, উইদিন দা ক্যাভিটি দে মেইনটেইন হায়ার রিলেটিভ হিউমিডিটি, বিকজ দ্য ট্রান্সপিরেটরি ওয়াটার যেটা হচ্ছে তোমার এখানে চলে আসবে, এখানে কিন্তু মোটামুটি ট্র্যাপড হচ্ছে, বের হবে কিন্তু সেটা খুবই কম বের হবে এদিক দিয়ে, তাই না, খুবই কম বের হবে। এর জন্য কি হবে যে এখানে রিলেটিভ হিউমিডিটি বেশি থাকবে। রিলেটিভ হিউমিডিটি যদি এখানে বেশি থাকে কম, তাহলে কি হবে যে তখন কিন্তু তোমরা জানো ট্রান্সপিরেশন রেট কমে যাবে। কারণ কি, যে ট্রান্সপিরেশনের যে ওয়াটার বের হবে সেই ওয়াটারটাও কিন্তু ওয়াটার পটেনশিয়াল গ্রেডিয়েন্টের জন্যই বের হবে। এখন ওয়াটার পটেনশিয়াল যখন উইদিন দ্য লিফ টিস্যু বেশি থাকবে দেন দ্য আউটার অ্যাটমসফিয়ার, তখন লিফ থেকে অ্যাটমসফিয়ারে চলে যাবে, তাই না। এখন এখানে যদি রিলেটিভ হিউমিডিটি বেশি থাকে তখন কিন্তু এই যে ফ্লোটা, ওয়াটার পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা তখন বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত হলে তখন কি হবে, তখন রেট অফ ট্রান্সপিরেশন কমে যাবে। এটাই কিন্তু ফ্রিকুয়েন্টলি এই কোশ্চেনটা দেয়, হাউ ডাজ সানকেন স্টোমাটা রিডিউস দ্য রেট অফ ট্রান্সপিরেশন ইন জেরোফাইটস। তাহলে কিন্তু তোমাকে ছবি সহ সুন্দর করে আনসার করতে হবে। এবং স্ট্রোমাটা কিন্তু তোমরা তোমরা মানে তোমাদের সিনিয়ররা সবসময় দেখায় এটাকে স্ট্রোমা, এখানে লেখায় দেয় এটা স্ট্রোমাটা। ইজ দিস স্ট্রোমাটা? নো, তাই না। স্ট্রোমা কোনটা? এই যে একটা, এখানে আরো যদি দেখো ক্লিয়ার করে, এইটা হলো একটা স্ট্রোমা, এখানে একটা স্ট্রোমা। তাহলে এই লেভেলিংটা যেন ঠিক থাকে, ড্রয়িং লেভেলিংটা। আর মেকানিজম যেটা হচ্ছে তোমার এখানে কিন্তু বলা আছে, the stomata arranged in a sunken cavity which is covered with dense epidermal hairs. As a result, they are protected from the direct strike of strong wind, keeping high relative humidity in the cavity compared to the ambient atmosphere, and thus they reduce water loss through transpiration. এখানে আমি একটা বড় বাক্য দিয়ে বলছি, তোমরা ভেঙে ভেঙে তোমাদের ভাষায় বলবা, ঠিক আছে। আর এটা কিন্তু স্টোমাটাল গ্রুভ, হ্যাঁ, বা স্টোমাটাল ক্যাভিটি, কাজে এটাকে কিন্তু তোমরা বলো না যে এটা স্ট্রোমা, এটা বলো না। আর রোড লিফের ক্ষেত্রে স্ট্রোমাটা কি থাকে, যে ইন রোড লিফ স্ট্রোমাটা আর স্ক্যাটার্ড মোস্টলি অন দ্য আপার সারফেস হুইচ protected from the direct contact of outside wind, and this is very important rather than the lowering the rate of transpiration in xerophytic grasses. Like xerophytic যে গ্রাস আছে সেগুলির ক্ষেত্রে দেখা যায় আপার সারফেসেই থাকে স্ট্রোমাটা গুলি, এবং সেটা যে রোল হয়ে থাকে, লিপগুলা রোল হয়ে থাকলে কি হয়, স্ট্রোমাটা গুলা ভেতরের দিকে থাকছে। এখানে এইভাবেও একই ওই সানকেনের বিষয়টাই।
আরেকটি হচ্ছে যে hypodermis in the xerophytes are 1 or 7 layered, compact and thick walled cells, and these cells may be sometimes filled with gums and tannins. যেটা আগে বলা হচ্ছে যে in stem a great part of body is formed of sclerenchyma, and those cases leaves are either greatly reduced or they fall in early season, and photosynthetic activity is taken up by outer sclerenchymatous cortex. যেহেতু লিফ হচ্ছে ঝরে যায় বা ভেরি মাচ রিডিউসড, এর জন্য আমরা বলছি আগে যে স্টেম অ্যাক্ট অ্যাজ লিফ ফর photosynthesis, and sclerenchymatous tissue is connected with outer atmosphere through স্ট্রোমাটা। এখানে স্টেমই কিন্তু আউটার অ্যাটমসফিয়ারের সাথে স্ট্রোমাটা দিয়ে যুক্ত, and the gaseous exchange occurs in regular manner in the green part of stem. And in succulent stems and leaves, ground tissue are thin-walled parenchymatous cells which stores excess quantity of water, mucilage, latex, etc. এখন দেখো আমরা সাকুলেন্ট প্ল্যান্ট যেগুলি বলছি যে they can store water within the body. এখন স্টোর যে করে ওয়াটার, সেটা কি অ্যাজ সাচ ওয়াটার হিসেবে স্টোর করে নাকি অন্য বাইন্ড কম্পাউন্ড হিসেবে? কি মনে হয় তোমাদের? আর কোথায় স্টোর করে, কোন টিস্যুতে? আমরা বলছি না যে সাকুলেন্ট জেরোফাইট দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু স্টোর ওয়াটার ইন দেয়ার বডি টিস্যু। এখন সে স্টোর ওয়াটার করে ইন দা এই যে প্যারেনকাইমা, এগুলা স্টোরিং ওয়াটার স্টোরিং প্যারেনকাইমা। ওয়াটার স্টোরিং প্যারেনকাইমাতে করলে সেটা কি ওই যে অ্যারেনকাইমা বলে সেটা? না, অ্যারেনকাইমা তো হচ্ছে যখন তোমার এয়ার এয়ারের জন্য অ্যারেনকাইমা, ওয়াটার স্টোর করে, ওয়াটার স্টোরিং প্যারেনকাইমা। এগুলি হচ্ছে ওয়াটার স্টোরিং প্যারেনকাইমা যেগুলি, সেগুলি ভ্যাকিউলের মধ্যে ওয়াটার স্টোর করে, হ্যাঁ, অ্যাজ বাইন্ড কম্পাউন্ড, নট অ্যাজ সাস ওয়াটার। ঠিক আছে, এমনি এমনি ওয়াটার তো থাকবে না, কারণ একটা সেলের ভিতরে তোমরা জানো বিভিন্ন অর্গানেল থাকে, তাই না? বিভিন্ন অর্গানেল থাকে। এখন ওখানে যদি তুমি ওয়াটার দাও তাহলে তো হয়তো নিউক্লিয়াসে ওয়াটার ঢুকে যাবে, নর্মাল ওয়াটার থাকলে যে কোনো কিছুর সাথে ঢুকে যাবে। এখন ওয়াটার স্টোরিং প্যারেনকাইমা যেগুলি ভ্যাকিউলের মধ্যে দেখা যায় যে কিছু অর্গানিক কম্পাউন্ড থাকে যাদের সাথে বাইন্ড ওয়াটার হিসেবে থাকে, সেটা আমরা একটু দেখাবো। তাহলে এই যে সাকুলেন্ট যে একটা লিফ, হ্যাঁ, ড্যাগার প্ল্যান্টের লিফ, তোমরা প্র্যাকটিক্যাল এগুলি করার সুযোগ পাবে। প্র্যাকটিক্যাল যখন করবা দেখবা যে এরকম দুই পাশে হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা আছে, মাঝখানে অনেক বড় স্ট্রাকচার এখানে দেখতে পাবা। শুধু প্যারেনকাইমা, মাঝে মাঝে ভাস্কুলার টিস্যু। তাহলে ওইভাবে তখন তোমরা যখন দেখবে তখন দেখা যাবে যে ওয়াটার স্টোরিং প্যারেনকাইমা অনেক বেশি বড় বড় ওয়াটার স্টোরিং প্যারেনকাইমা। আর এখানেও বলা হচ্ছে যে in some xerophytes the mesophyll tissue is surrounded by thick hypodermal sheath of sclerenchyma from all the sides except from the below. This sheath forms a diaphragm against intense light, and such xerophytes are called sclerophyllous plants. এখন দেখো যে নরমালি লিফের মধ্যে কিন্তু স্ক্লেরেনকাইমা থাকে না। এখন এই যে সব লিফে দেখা যায় যে একদম একটা স্ক্লেরেনকাইমার শীট থাকে, যেগুলোকে স্ক্লেরোফিলাস প্ল্যান্ট বলে। যেমন হচ্ছে অরোকেরিয়া, পাইন, এগুলি হলো স্ক্লেরোফিলাস প্ল্যান্ট। এবং হচ্ছে যে সাকুলেন্ট লিভস প্যারেনকাইমা ডেভেলপস extensively, and in pinus the spongy cells of mesophylla are star shaped. ওকে, কন্ডাক্টিং টিস্যুর কি অবস্থা? এখন কন্ডাক্টিং টিস্যুর ক্ষেত্রে তোমরা হাইড্রোফাইটের সাথে যদি কম্পেয়ার করো, ওখানে ভেরি পোরলি ডেভেলপড কন্ডাক্টিং টিস্যু। অন দ্য আদার হ্যান্ড xerophytes ক্ষেত্রে xerophytes possess a very well developed vascular tissues because they need efficient conduction of water and minerals as well as prepared food throughout the body. এদের ভেরি ওয়েল ডেভেলপড ভাস্কুলার টিস্যুস কেন দরকার হয়? বিকজ হচ্ছে যে এমনিতেই তার হচ্ছে ওয়াটার স্কারসিটি। এখন তারপরেও যদি রুটে যদি লস হয় তাহলে কিন্তু তার টিকে থাকা অনেক কঠিন হবে। এর জন্য কি হয় যে দে ডেভেলপ ভেরি স্ট্রং ভাস্কুলার টিস্যুস। হ্যাঁ,
for efficient conduction of water and minerals as well as prepared food materials. কারণ এখানে কিন্তু লোকালি কিছু হচ্ছে না, এটা রুট থেকেই নিয়ে আসতে হচ্ছে, আবার প্রিপেয়ার্ড ফুড লিফে হচ্ছে, সেটা আবার সার্কুলেট করতে হচ্ছে। এর জন্য কন্ডাক্টিং টিস্যু ভেরি ওয়েল ডেভেলপ। তোমরা যদি দেখো এগুলি দেখা যাচ্ছে যে ভেরি ফ্লোয়েম জাইলেম খুবই ওয়েল ডেভেলপড। হ্যাঁ, যেখানে এখন ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন কি, সেটা হচ্ছে এক হচ্ছে তোমরা দেখছো যে রেট অফ ট্রান্সপিরেশন ইজ ভেরি লো and presence of thick cuticle, polished surface, compact cells and sunken stomata protected by epidermal hairs regulate the rate of transpiration. এখন কারণ আমরা একটাই বলছি যে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি তাদের বাড়াতে হবে, ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বাড়ানোর জন্য তাদের যা কিছু করা দরকার সবই করে ওয়াটার ইকোনমিক্যাল ইউজের জন্য। হ্যাঁ, এর জন্য কি যে রেট অফ ট্রান্সপিরেশন ভেরি লো and presence of thick cuticle, polished surface, compact cells and sunken stomata protected by epidermal hairs regulate the rate of transpiration. Then water potential in the plants is very low as their cell concentration is commonly higher than hydrophytes or mesophytes. এখন এখানে দেখো যে ওয়াটার পটেনশিয়াল এর বিষয়টা তোমরা একটু ক্লিয়ার তো না? ওয়াটার পটেনশিয়াল কি? ওয়াটার পটেনশিয়াল হচ্ছে যে the potential energy of water to do work, তাই না? যে পানির যে কাজ করার ক্ষমতা, that is হচ্ছে water potential. Water can move from one place to another place. এখন তুমি যদি দেখো যে সয়েল প্ল্যান্ট অ্যাটমসফিয়ার, এখানে ওয়াটার কিভাবে মুভ হয়, এখন সয়েল থেকে ও রুটের মাধ্যমে হচ্ছে ওয়াটার অ্যাবজর্ব করে, তারপরে স্টেম দিয়ে কন্ডাক্ট হয়, তারপরে হচ্ছে লিফে যায়, লিফে ফটোসিনথেসিস ইউজ করে, তারপরে হচ্ছে ট্রান্সপিরেশনে লস হয়ে আবার কোথায় যায়? অ্যাটমসফিয়ারে। তাহলে সয়েল প্ল্যান্ট অ্যাটমসফিয়ার এখানে যে মুভমেন্ট গুলা ওয়াটারের হচ্ছে এমনিতে হচ্ছে না, অবশ্যই তাদের পটেনশিয়াল এনার্জির কিছু গ্রেডিয়েন্ট আছে বলেই কিন্তু এই মুভমেন্টটা সম্ভব। এখন যখন তোমার সয়েল থেকে একটা প্ল্যান্ট ওয়াটার আপটেক করে, তখন সয়েলের যে ওয়াটার পটেনশিয়াল কি হতে হবে? অবশ্যই পটেনশিয়াল এনার্জি অফ সয়েল ওয়াটার শুড বি হায়ার দেন দ্য প্ল্যান্ট। শুধুমাত্র যখন হায়ার থাকবে তখনই তো সে হচ্ছে আরেকজনকে দিতে পারবে, তাই না? তাহলে যে রাইজোস্ফিয়ার থেকে যখন মনে করো যে এবং তোমরা জানো যে ওয়াটার পটেনশিয়ালের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0, তার মানে ওয়াটার পটেনশিয়াল হচ্ছে নেগেটিভ সাইনে থাকে। এখন যখনই তোমার সয়েল থেকে প্ল্যান্টে ঢুকতে হবে, এখন হয়তো সয়েলে আছে হচ্ছে -0.2 বা মাইনাস হচ্ছে 0.2 ধরলাম সয়েলের, এদিকে স্টেমের আছে হচ্ছে -0.4, রুট সেলের -0.3, হ্যাঁ এমপিএ। তাহলে কি হবে? সয়েলের আছে হচ্ছে -0.2 এমপিএ, রুট সেলের আছে -0.3 এমপিএ মেগাপাস্কেল। তখন কি হবে? যে ওয়াটার উইল মুভ ফ্রম সয়েল টু রুট অর রুট টু সয়েল। সয়েলের হলো -0.2 আর রুট সেলের হচ্ছে -0.3। আমি এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। তাহলে মুভমেন্ট কোথায় হবে বলো তো একটু? সয়েল থেকে রুটে হবে। সয়েল টু রুট, কারণ হচ্ছে নেগেটিভ ভ্যালু। হ্যাঁ, -0.2 গ্রেটার দেন দা -0.3, তাহলে সয়েল থেকে রুটে যাবে। এবং কোন প্রসেসে অ্যাবজর্ব হয়? অসমোসিস প্রসেসে, তাই না? তারপরে আবার কি হবে যে সেই রুট সেল থেকে আবার হচ্ছে স্টেমে যেতে হবে, তাহলে স্টেমের ওয়াটার পটেনশিয়াল অবশ্যই রুট সেলের চেয়ে কম হতে হবে। ধরো আমি ধরলাম -0.4 এমপিএ, তাহলে স্টেমে -4 হলে তাহলে রুট থেকে স্টেমে যাবে, স্টেম থেকে লিফে ধরো যে -0.6 এমপিএ, তাহলে রুট সেলের যদি -0.6 হয় তখন লিফ সেলে যাবে, লিফ সেল থেকে অ্যাটমসফিয়ারে ধরো 10, তাহলে 10 এমপিএ, তাহলে
লিফ থেকে আবার হচ্ছে যাবে অ্যাটমসফিয়ারে। এভাবেই কিন্তু ওয়াটার পটেনশিয়ালের গ্রেডিয়েন্টের জন্য কিন্তু ওয়াটার এই যে মুভ করে। হ্যাঁ, এখন সেই কথাটাই আমাদের কিন্তু হাইড্রোফাইটের ক্ষেত্রে আমরা ওয়াটার পটেনশিয়াল বলছি, জিরোফাইটেরও বলছি, আবার হলো হ্যালোফাইটেও বলতে হবে। তাহলে ওয়াটার পটেনশিয়াল হচ্ছে যে ওয়াটার পটেনশিয়াল ইন দ্য প্ল্যান্টস ইজ ভেরি লো because their cell sap concentration is commonly higher than hydrophytes or mesophytes, and the low water potential helps the plants for efficient absorption of water from soils with inadequate water. এখন দেখো যে যে ড্রাই হ্যাবিটেট যেটি আমরা বলছি যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ওয়াটার নেই, সেখান থেকে তাকে ওয়াটার আপটেক করতে হবে। এর জন্য সেল স্যাপ কনসেন্ট্রেশনটা তাদের হাই থাকবে, তাদের হচ্ছে সলিউট কনসেন্ট্রেশন অফ দ্য সেল স্যাপ ইজ ভেরি হাই, দ্যাটস হোয়াই অসমোটিক প্রেসার হাই হবে। অসমোটিক প্রেসার হাই হলে তারা ওয়াটার আপটেক করতে পারবে। এটা সিম্পল ফর্মের জন্য ওইভাবে বলা হয় যে ওয়াটার পটেনশিয়াল ইজ ভেরি লো as their cell sap concentration is commonly higher than other plants, and the low water potential helps the plants for efficient absorption water from soil with inadequate water. The xerophytes have very high osmotic pressure and which increases the turgidity and exerts tension force on the cell walls, and this way wilting of cell is prevented. আরেকটি হচ্ছে যে they maintain very high osmotic pressure, that's why হচ্ছে তাদের সেলগুলা কি থাকে, টার্জিড কন্ডিশনেই থাকে, and prevents wilting. আর ওয়াটার ইউজ এফিসিয়েন্সি অফ xerophytes is very high. আরেকটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড and light compensation points high. In xerophytes, the chemical compounds of cell sap are actively converted into wall-forming compounds that are finally imported into the cell walls. এখন এই যে xerophytic plants এর কিন্তু আরেকটা বিষয় যে সেল ওয়াল হলো thick cell wall. On the other hand, তুমি হাইড্রোফাইটে দেখছো ভেরি থিন সেল ওয়াল, সেলুলোসিক শুধু। হ্যাঁ, এখানে কিন্তু লিগনিফিকেশন হয়, সুবেরিনাইজেশন হয়। এখন এগুলি হওয়ার জন্য তাহলে কি হবে যে তার তো একটা প্ল্যান্টের মেটাবলিজমের মাধ্যমে কিন্তু এই যে কাজগুলি হচ্ছে। এখন সেল ওয়াল থিকেনিং এর জন্য দেখা যায় যে xerophytic প্ল্যান্টস গুলি যেগুলি আছে, সেল স্যাপস আর অ্যাক্টিভলি কনভার্টেড ইনটু ওয়াল ফর্মিং কম্পাউন্ড that are finally imported into the cell walls, and conversion of polysaccharides into anhydrous forms like cellulose and formation of suberization, etc. And হচ্ছে যে some enzymes such as catalases and peroxidases are more active in xerophytes than the mesophytes. And in xerophytes, amylase enzyme hydrolyzes the starch very actively. এখন এই যে যেটা মেটাবলিক অ্যাক্টিভিটিটার কথাই বলা হচ্ছে যে তাদের মেটাবলিক অ্যাক্টিভিটি যেটা সেটা হাই এবং মেইনলি ফর দ্য কনভার্সন অফ ওয়াল ফর্মিং কম্পাউন্ডস। আরেকটি হচ্ছে the capacity of xerophytes to survive during period of the long drought lies not only for structural features but also in the resistance of the hardened protoplasm to heat and desiccation. এখন আমরা যেটা বলছি যে xerophyte যেটা লং পিরিয়ডে হচ্ছে সার্ভাইভ করতে পারে ড্রাউটে, নট অনলি ফর স্ট্রাকচারাল ফিচার্স বাট অলসো তাদের যে অ্যাক্টিভিটি যেটা রেজিস্ট্যান্স অফ হার্ডেন প্রোটোপ্লাজম টু হিট অ্যান্ড ডেসিকেশন। এখন যে পরিমাণে হিট হচ্ছে সেই হিট গুলা থেকে যদি তার প্রোটোপ্লাজম যদি রেসিস্ট করতে না পারতো তাহলে কিন্তু তারা সার্ভাইভ করতে পারতো না। এর জন্য তাদের সার্ভাইভালের জন্য শুধু স্ট্রাকচারাল ফিচারসই না, তার যে অ্যাক্টিভিটি ফিজিওলজিক্যাল ফাংশনিং যেটা দ্যাট অলসো ইম্পর্টেন্ট। এই হচ্ছে xerophyteর বিষয়গুলি। হ্যাঁ, আচ্ছা আরেকটি জিনিস তোমরা একটু বলো আমাকে, অ্যাটেন্ডেন্সের বিষয়টা কে দেখছিলা বলছিলা? আজকে 23, 323, 22 অ্যাটেন্ডেন্সের জন্য কি শীট হচ্ছে তোমরা ইয়ে করছো? হ্যালো, গত ক্লাসে একজন ছেলেকে বললাম না আমি যে তুমি হচ্ছে করো অ্যাটেন্ডেন্সটার ব্যবস্থা করছিলা কি? Responseless.
এই তোমাদের সিআর কে এই সেকশনের? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কি নাম তোমার? ম্যাম নিলয়। নিলয়, আচ্ছা। অ্যাটেন্ডেন্সের শিটটা কে করতে বলছিলাম যে তোমরা একটু ব্যবস্থা করছিলা কি ডাউনলোড করার? ম্যাম ওটা তো যে শুধু হোস্ট সে পারবে ম্যাম, আপনি শুধু করতে পারবেন ডাউনলোড বিডিরেনের সার্ভার থেকে। আপনাকে লগ ইন করে ওখানে রিপোর্ট অপশন থেকে ডাউনলোড করতে হবে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট অপশন থেকে কোন ফাইলটা? আমি ওটা খুঁজলাম কালকে বসে, পাইনি এর জন্য। আচ্ছা, আমি আজকে অফিসে গিয়ে দেখবো। ম্যাম তারিখ আর ক্লাসের সময়টা উল্লেখ করে দিতে হবে, তাহলেই ওটা আসবে শুধু। আচ্ছা কোন তারিখে ক্লাস নিচ্ছেন আর কয়টার সময় ক্লাস নিচ্ছেন সেটা উল্লেখ করে দিলে তাহলেই চলে আসবে।